বন্দে মাতরম মাত্র দুটি শব্দ, আর এই দুটি শব্দের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি গোটা জাতির স্বাধীনতার স্বপ্ন, আত্মত্যাগ আর লড়াইয়ের মহাকাব্য। এটি কেবল কোনো গান ছিল না, এটি ছিল এমন একটি অগ্নিমন্ত্র যা শুনলে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভিত কাঁপতে শুরু করত। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে ক্ষুদিরাম থেকে শুরু করে পুলিশের বুলেটের সামনে মাতঙ্গিনী হাজরা, সবার মুখে শেষ বাণী ছিল এই একটাই। কিভাবে জন্ম হয়েছিল এই স্লোগানের? সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলম থেকে বের হওয়া এই গানটি কিভাবে হয়ে উঠল ভারতের ন্যাশনাল সং? আজ আমরা জানব বন্দে মাতরমের এই রোমাঞ্চকর ইতিহাস এবং এর গভীর তাৎপর্য। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। 19 শতকের ভারত দেশ তখন ব্রিটিশ শাসনের অধীনে। রাজনৈতিক ক্ষমতা নেই, অর্থনৈতিক স্বাধীনতা নেই, মানুষের মধ্যে জমে উঠেছে ক্ষোভ। 1857 সালের বিদ্রোহ ব্যর্থ হয়েছে, কিন্তু স্বাধীনতার আকাঙ্ক্ষা মরে যায়নি। এই সময়েই বাংলার এক সরকারি কর্মচারী, একজন সাহিত্যিক, চুপচাপ ইতিহাস লিখতে শুরু করেন। তার নাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আজ আমরা তাকে সাহিত্যিক হিসাবে জানি। তিনি শুধু ঔপন্যাসিক ছিলেন না, তিনি ছিলেন ব্রিটিশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট। এক অদ্ভুত দ্বন্দ্ব, একদিকে ব্রিটিশ সরকারের কর্মকর্তা, অন্যদিকে ভারতের আত্মপরিচয় খুঁজতে থাকা একজন লেখক। 1870-এর দশক। বঙ্কিমচন্দ্র তখন ব্রিটিশ সরকারের অধীনে ডেপুটি ম্যাজিস্ট্রেট। চাকরি সূত্রে তিনি তখন হুগলির চুঁচুড়ায় থাকতেন। এই সময় ব্রিটিশ শাসকেরা ভারতীয়দের উপর নিজেদের সংস্কৃতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছিল। সরকারি স্তরে এবং বিভিন্ন আনুষ্ঠানিক সভায় ব্রিটিশদের জাতীয় সঙ্গীত গড সেভ দ্য কুইন গাওয়া বাধ্যতামূলক ছিল। এই দাসত্ব এবং পরাধীনতা বঙ্কিমচন্দ্রের স্বাভিমানী মনকে গভীরভাবে নাড়া দেয়। তিনি এমন একটি গানের অভাব বোধ করছিলেন যা ভারতীয়দের মনে নিজেদের দেশের প্রতি গৌরব এবং ভক্তি জাগ্রত করতে পারে। জনশ্রুতি রয়েছে 1875 সালের 7ই নভেম্বর কার্তিক নবমী তিথিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানটি রচনা করেন। গানটির প্রথম দুটি স্তবক লক্ষ্য করলে দেখা যায় সেখানে বাংলার অপরূপ প্রকৃতির বর্ণনা রয়েছে। সুজলাং সুফলাং মলয়জ শীতলাম শস্য শ্যামলাং মাতরম। রূপক অর্থে তিনি নিজের মাতৃভূমিকে মা বা দেবী হিসেবে কল্পনা করেছিলেন, যা তৎকালীন সময়ে ছিল একটি অভিনব ও বিপ্লবী চিন্তা। গানটি মূলত সংস্কৃত ভাষায় রচিত হলেও এতে বাংলা শব্দের এক চমৎকার মেলবন্ধন রয়েছে। এর ফলে গানটির মধ্যে একটি গম্ভীর এবং স্তোত্রসম আবহ তৈরি হয়। গানটি লেখার পর প্রায় 7 বছর কেটে গেছে। গানটি বঙ্কিমচন্দ্রের ডায়েরির পাতায় বা খসড়াতেই সীমাবদ্ধ ছিল। 1882 সালে যখন তার বিখ্যাত রাজনৈতিক এবং ঐতিহাসিক উপন্যাস আনন্দমঠ প্রকাশিত হয়, তখন তিনি গানটিকে উপন্যাসের অন্তর্ভুক্ত করেন। 1770 সালের বাংলার ভয়াবহ 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিতে লেখা এই উপন্যাসে দেখা যায় ভবানন্দ নামক এক সন্ন্যাসী চরিত্র তরুণ মহেন্দ্রকে দেশপ্রেমের দীক্ষা দেওয়ার সময় অন্ধকার জঙ্গলের মধ্যে প্রথম এই গানটি গেয়ে শোনান। গানটি যখন প্রথম বঙ্গদর্শন পত্রিকায় বা বই আকারে ছাপা হয়, তখন অনেকেই এর গুরুত্ব বুঝতে পারেননি। এমনকি বঙ্কিমচন্দ্রের মেয়েও গানটির সুর ও ভাষা নিয়ে কিছুটা সংশয় প্রকাশ করেছিলেন। তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একটি ঐতিহাসিক ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, আমি হয়তো এটা দেখে যেতে পারবো না, কিন্তু আজ থেকে 20 বা 30 বছর পর এই গানটি গোটা ভারতবর্ষকে আলোড়িত করবে। দেশের মানুষ এই গান গেয়ে রাস্তায় নামবে। ইতিহাস সাক্ষী 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বঙ্কিমচন্দ্রের এই কথা অক্ষরে অক্ষরে সত্যি প্রমাণিত হয়েছিল। লর্ড কার্জন যখন বাংলাকে দ্বিখণ্ডিত করার অর্থাৎ বঙ্গভঙ্গ ঘোষণা করেন, তখন বাঙালি জাতি এর তীব্র প্রতিবাদে রাস্তায় নেমে আসে। অরবিন্দ ঘোষ, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং বিপিনচন্দ্র পালের মতো নেতারা এই গানটিকে আন্দোলনের প্রধান স্লোগান হিসেবে বেছে নেন। হিন্দু মুসলিম নির্বিশেষে হাজার হাজার মানুষ কলকাতার রাস্তায় একে অপরের হাতে রাখি বেঁধে খালি পায়ে হেঁটে বন্দে মাতরম গাইতে গাইতে প্রতিবাদ জানান।
রাতারাতি এটি ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রধান প্রতীকে পরিণত হয়। 1896 সালে কলকাতার কংগ্রেস অধিবেশনে প্রথমবার এই গানটিতে সুরারোপ করে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তা গেয়েছিলেন। তার গাওয়া সেই সুর দেশবাসীকে এতটাই উদ্বুদ্ধ করেছিল যে পরবর্তীতে কংগ্রেসের প্রতিটি বড় রাজনৈতিক সভার সূচনা এই গানটির মাধ্যমেই হতো। বন্দে মাতরম স্লোগানের শক্তি দেখে ব্রিটিশ সরকার এতটাই আতঙ্কিত হয়ে পড়েছিল যে তারা এই গানটি গাওয়া এবং এই স্লোগান দেওয়া আইনি অপরাধ হিসেবে ঘোষণা করে। রাস্তায় এই স্লোগান দিলে পুলিশ লাঠিচার্জ করত, এমনকি কারাদণ্ড দেওয়া হতো। 1906 সালের বরিশাল কনফারেন্সে ব্রিটিশ পুলিশ শান্তিকামী আন্দোলনকারীদের উপর নির্মম অত্যাচার চালায় শুধু এই কারণে যে তারা বন্দে মাতরম ধ্বনি দিচ্ছিল। কিন্তু ব্রিটিশদের এই দমন নীতি উল্টে হিতে বিপরীত হয়। যত বেশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, মানুষের মুখে এই স্লোগান তত তীব্রতর হয়ে উঠেছিল। ভারতের সশস্ত্র বিপ্লবী আন্দোলনের প্রধান জ্বালানি ছিল এই গান। মাতঙ্গিনী হাজরা, ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বাঘা যতীন এবং মাস্টারদা সূর্য সেনের মতো মহান বিপ্লবীরা ফাঁসির মঞ্চে যাওয়ার সময় কিংবা ব্রিটিশদের বুলেটের মুখোমুখি দাঁড়িয়ে হাসি মুখে বন্দে মাতরম ধ্বনি দিয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের অন্যতম প্রধান প্রেরণা ছিল এই বন্দনা গীতি। এই গানের প্রভাব শুধু ভারতের বুকেই সীমাবদ্ধ ছিল না। 1907 সালের 22 আগস্ট জার্মানির স্টুটগার্টে আন্তর্জাতিক সমাজতান্ত্রিক সম্মেলনে মাদাম ভিকাজি কামা ভারতের প্রথম যে তেরঙ্গা পতাকাটি উত্তোলন করেছিলেন, তার মাঝখানে দেবনাগরী হরফে বড় বড় অক্ষরে লেখা ছিল বন্দে মাতরম। এর মাধ্যমে তিনি বিশ্বমঞ্চে ভারতের স্বাধীনতার দাবি তুলে ধরেন। 1930-এর দশকের শেষের দিকে মোহাম্মদ আলী জিন্নাহ এবং বেশ কিছু ধর্মীয় নেতা এই গানের বিরোধিতা করেন। তাদের যুক্তি ছিল, গানের পরবর্তী স্তবকগুলিতে মাতৃভূমিকে সনাতন ধর্মের দেবী, বিশেষ করে দুর্গা হিসেবে তুলনা করা হয়েছে, যা তাদের ধর্মীয় বিশ্বাসের পরিপন্থী। এই বিষয়ে কংগ্রেসের তৎকালীন নেতারা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে মতামত চান। রবীন্দ্রনাথ এই বিষয়ে একটি অত্যন্ত নিরপেক্ষ ও দূরদর্শী মতামত দিয়েছিলেন। জওহরলাল নেহরুকে লেখা একটি চিঠিতে তিনি জানান, গানের প্রথম দুটি স্তবকে যে দেশমাতৃকার বন্দনা রয়েছে তা অত্যন্ত চমৎকার এবং তা নিয়ে কারো আপত্তি থাকার কথা নয়, কিন্তু পরবর্তী স্তবকগুলোতে দেশকে যেভাবে দেবী দুর্গার সাথে তুলনা করা হয়েছে তা কোনো মতেই একটি বহুধর্মীয় দেশের সর্বজনীন জাতীয় সঙ্গীত হতে পারে না, কারণ অন্য ধর্মের মানুষেরা এই হিন্দু মূর্তিত্বকে সহজে গ্রহণ নাও করতে পারেন। রবীন্দ্রনাথের এই পরামর্শ এবং মহাত্মা গান্ধীর সায় মেনে 1937 সালে কংগ্রেস সিদ্ধান্ত নেয় যে সরকারি বা জাতীয় মঞ্চে কেবলমাত্র প্রথম দুটি স্তবকই গাওয়া হবে, বিতর্কিত ও ধর্মীয় প্রতীকযুক্ত বাকি স্তবকগুলো বাদ দেওয়া হবে। 1947 সাল ভারত স্বাধীন হওয়ার পর বন্দে মাতরম গানটিকে জাতীয় সঙ্গীত করার পক্ষে তীব্র দাবি উঠেছিল, তবে গানটির কিছু অংশ নিয়ে রাজনৈতিক এবং ধর্মীয় দ্বিমত থাকায় একটি মাঝামাঝি এবং সম্মানজনক সমাধান খোঁজা হয়। 24 জানুয়ারি 1950 ভারতের সংবিধান সভার শেষ অধিবেশনে প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ একটি ঐতিহাসিক ঘোষণা করেন। তিনি জানান যে রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত বা ন্যাশনাল অ্যানথেম হবে, তবে তিনি একই সাথে ঘোষণা করেন যে স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরম গানটির ঐতিহাসিক ভূমিকার কথা মাথায় রেখে এটিকে ভারতের ন্যাশনাল সং হিসাবে স্বীকৃতি দেওয়া হলো এবং এটি জনগণ মনের সমান মর্যাদা পাবে। মূল বন্দে মাতরম গানটি বেশ দীর্ঘ এবং এতে অনেক দেবদেবীর রূপক ব্যবহার করা হয়েছে। সর্বধর্ম সমন্বয় এবং ধর্মনিরপেক্ষতা বজায় রাখার জন্য কংগ্রেস ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই গানের প্রথম দুটি স্তবক বা স্ট্যাঞ্জা ভারতের অফিসিয়াল ন্যাশনাল সং হিসাবে গৃহীত হয়। এই দুটি স্তবকে কেবল ভারতের শস্য শ্যামলা, সুজলা সুফলা রূপ এবং প্রকৃতির বন্দনা রয়েছে, যা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই গানে ভারতকে কেবল একটি মানচিত্র বা ভৌগোলিক ভূখণ্ড হিসাবে দেখেননি, তিনি দেশকে একজন মা হিসাবে কল্পনা করেছেন, যিনি তার সন্তানদের রক্ষা করেন এবং অন্ন দেন। এটি দেশপ্রেমকে এক পরম পবিত্র এবং পারিবারিক অনুভূতিতে রূপান্তর করে।
গানটির লাইনে লাইনে রয়েছে দেশের নদী, বাতাস, ফল, ফুল আর সবুজ ফসলের বর্ণনা। এটি আমাদের শেখায় যে দেশের মাটির সাথে আমাদের সম্পর্ক কতটা গভীর। কাশ্মীর থেকে কন্যাকুমারী, ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতির মাঝেও বন্দে মাতরম এমন একটি মন্ত্র যা শতাব্দী ধরে সমস্ত ভারতীয়কে এক সূত্রে বেঁধে রেখেছে। এটি সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে দেশের প্রতি নিঃস্বার্থ ভালোবাসার প্রতীক। বন্দে মাতরম সৃষ্টির ১৫০ বছর পূর্তি উপলক্ষে ২০২৬ সালের প্রথম থেকেই কেন্দ্র সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় ক্যাবিনেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক অনুমোদন দেয়। ১৯৭১ সালের দি প্রিভেনশন অফ ইনসাল্টস টু ন্যাশনাল অনার অ্যাক্ট সংশোধন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন এই আইনে কেবল জাতীয় পতাকা, সংবিধান এবং জাতীয় সঙ্গীতের অবমাননা বা অবহেলা করলে শাস্তির বিধান ছিল। নতুন সংশোধনী অনুযায়ী বন্দে মাতরম গানটিকেও এই আইনের আওতায় এনে জাতীয় সঙ্গীতের সম্মান, আইনি সুরক্ষা দেওয়া হয়েছে। এর ফলে এখন থেকে বন্দে মাতরম গান গাওয়ার সময় ইচ্ছাকৃতভাবে বাধা সৃষ্টি করা বা গানটির কোনো রকম অবমাননা করা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে, যার সর্বোচ্চ শাস্তি ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা অথবা উভয়ই হতে পারে। ১৯৩৭ সাল থেকে সাধারণত সরকারি বা সামাজিক ক্ষেত্রে বন্দে মাতরম গানের প্রথম দুটি স্তবক গাওয়া হতো, কিন্তু ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে স্বরাষ্ট্র মন্ত্রক এবং পরবর্তীতে ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী অফিসিয়াল সরকারি অনুষ্ঠান, রাষ্ট্রপতির আগমন, প্রস্থান, তেরঙ্গ পতাকা উত্তোলন এবং পদ্ম পুরস্কারের মতো বড় রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে এখন থেকে বন্দে মাতরম গানের সম্পূর্ণ ৬টি স্তবকই গাওয়া বা বাজানো হবে। এই সম্পূর্ণ সংস্করণটির সময়কাল প্রায় ৩ মিনিট ১০ সেকেন্ড। নতুন নির্দেশিকা অনুযায়ী যেসব রাষ্ট্রীয় অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত এবং জাতীয় স্তোত্র দুটি পরিবেশন করা হবে, সেখানে জাতীয় সঙ্গীতের ঠিক আগে বন্দে মাতরম গানটি গাইতে বা বাজাতে হবে, অর্থাৎ বন্দে মাতরম রাষ্ট্রীয় অনুষ্ঠানে অগ্রাধিকার পাবে। নতুন নিয়ম অনুযায়ী যখনই কোনো অফিসিয়াল অনুষ্ঠানে বন্দে মাতরম গানটি গাওয়া বা বাজানো হবে, উপস্থিত সমস্ত দর্শকদের শ্রদ্ধা প্রদর্শনের জন্য সোজা হয়ে দাঁড়ানো বাধ্যতামূলক করা হয়েছে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলম থেকে বেরিয়ে আসা এই অমর শব্দগুচ্ছ আজও প্রতিটি ভারতীয়র মনে দেশপ্রেমের এক অদ্ভুত শিহরণ জাগিয়ে তোলে। আজ আমরা যে স্বাধীন ভারতের মুক্ত বাতাস নিচ্ছি, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল এই বন্দে মাতরম মন্ত্রেই। তাই আমাদের ইতিহাসের এই গৌরবময় অধ্যায়কে মনে রাখা এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া আমাদের প্রত্যেকের দায়িত্ব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। বন্দে মাতরম।